এবং আমি যখন দেখতে পেলাম তখন আমি খুবভাবেই ব্যথিত হলাম মনে প্রাণে, যে আমি এমন একটা রাজ্যের অংশ যে অংশে শিক্ষার আলোর এত অভাব, মানুষ এত অশিক্ষিত কি করে হয়। আমি যেখানে একটা পদে আছি বা আমার যেখানে একটা দায়িত্বভার আছে, তাও এরকম একটা দায়িত্ব যেটা সমাজকে গঠন করে, ঠিক আছে, আমাদের সমাজের চতুর্থ স্তম্ভ, সেই স্তম্ভের অংশ হয়ে এই ধরনের লজ্জাজনিত কাজ কি করে একজন ব্যক্তি করতে পারে, সম্পাদন করতে পারে, আমার যে সেটা প্রশ্ন। যাই হোক, আমি সেই কারণে আমরা ধাপে ধাপে বিভিন্নভাবে আলোচনা করব এবং সবার সম্মুখে ব্যাপারটা আসুক। তাই আমি যেমন কি করে সেই ভিডিওটা ভাইরাল হয়েছে, সবার ভেতর একটা নেগেটিভ ভাব গেছে, সেইটাকে আমি পরিবর্তন করতে চাইছি পজিটিভিটির দ্বারা। আমি পজিটিভ নিয়ে হামেশা আলোচনা করি এবং মানুষকে নেগেটিভের মাঝখানেও পজিটিভ শিক্ষার জন্য রাস্তা করে দিই। আমি সবসময় বরাবরই করতে থাকি এইরকম। এবং আমি আজকের এই আলোচনা ডাকার পেছনে এটাই অর্থ ছিল যে আমরা যেন একটা নেগেটিভ যা হয়ে গেছে ওটার থেকে হয়তো মানুষের দৃষ্টিভঙ্গিটা সেই দিকে আসবে। এই নেগেটিভটাতেও অনেক কিছু ভালো হয়ে গেল, যে মানুষ এইটার দিকে তাকাতে পারবে যে এইরকম মানুষরাও এই সমাজে আছে এবং তাদের ব্যথা বেদনা, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা, তাদের জীবনধারাটা কিরকম হয় সেটা সম্বন্ধে জানা উচিত এবং সেটা দূরে ঠেলে দেওয়ার মতন কিছু না, সেটার পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের সমবেদনা একটা ভাব দেখানো, তাদের সাথে হয়ে তাদেরকেও সাথে নিয়ে এগিয়ে যাওয়াটা আমাদের কর্তব্য। আমি ভিডিওতে যা দেখতে পেলাম, ওইখানে কেউ একজন উল্লেখ করছিল বারবার ছেলে হয়ে মেয়ে সাজাটা বা মেয়েদের সাথে চলাফেরা করাটা ওইটা একটা ক্রাইম। বলেন তো কোথায় আছে লেখা সেই ক্রাইমটা? আমার জানতে হবে কোন আইনে লেখা আছে, কোন সংবিধানে দেওয়া আছে, কোন জায়গাতে দেওয়া আছে, কোন ধারায় আছে, সেটা আমাকে বলতে হবে। সেই যেই ব্যক্তিই থাকুক, তা পুলিশেরই ব্যক্তি হোক আর রিপোর্টারই হোক, না জেনে এত মূর্খের মতন এত বড় একটা কথা বলে দিল। আমরা যদি ভাবি রিপোর্টাররা চতুর্থ স্তম্ভে আছে, তারা সমাজের গঠন করে, তারা সঠিক একটা সংবাদ, সত্য সংবাদ উপস্থাপন করে, মানুষের ধারণাকে তৈরি করে, সমাজকে তৈরি করে, এইরকমই কি সমাজ তৈরি হবে? আমাদের সমাজকে এইরকমই তৈরি হবে? হ্যাঁ, আচ্ছা, আমরা গেছিলাম ওখানে, তো ওরা নিতে চাইলো না, বললো যে এখানে এটা নেওয়ার জায়গা না। তো কোথায়? আমাদের এগেনস্টে নেয়নি, আমাদের এগেনস্টে না, ওদের থেকে একটা জাস্ট একটা লিখিত রাখলো যে তুমি ক্রস ড্রেস করতে পারবে না, ক্রস মেকআপ করতে পারবে না। এইটাও তো ওনার রাইট না। যাই হোক, আমরা এটার জন্য আমি চাইছি যে আমার এটা আবেদন এই প্রেস ক্লাবের কাছে, আপনাদের সাংবাদিক মহলের কাছে, তা চিত্র সাংবাদিক হোক বা ব্যাপারের যারাই আছে, আমি দোনো তরফেই একই রকমের আবেদন রাখছি যে এইটার একটা সুরাহা করা হোক। ঠিক আছে, যেমন করে ভাইরাল করে একটা ভিডিওকে এত নোংরানো ভাবে একদম দেখানো হয়েছে, মানবিকতার তো কোনো জায়গাতেই এটা ল্যাশ ফ্যাশ কিচ্ছু নেই, একদম যত নিচে নামতে পারে মানুষ তার উদাহরণ রাখলো ত্রিপুরার মিডিয়া। ঠিক আছে, আপনারা খারাপ ভাববেন না কেউ আমাকে, আমি বলতে বাধ্য হলাম কথাটা। এখন আমি দেখতে চাই আমার এই উপস্থিতিতে কতটুকু পজিটিভিটি ছড়াতে পারে ত্রিপুরা রাজ্যে, আমার সোচ্চার আওয়াজে কতটুকু মানুষ পজিটিভ ভাবে আমার সাড়া দেয়। আমি সবার কাছে অ্যাপিল করছি এই ব্যাপারটা নিয়ে যে যতটুকু পারুক, আওয়াজটা কতটুকু অবধি বুলন্দ হয়, কত দূর অবধি পৌঁছায়, সরকারের অবধি পৌঁছাতে পারেন কিনা আপনারা, এবং এটার সঠিক সুরাহা হয় কিনা। আচ্ছা, এটার আইনগত দিকগুলি ওরা আলোচনা করবে, আমি ওদেরকে বলছি। এখানে আসার লিগা কারণ আমরা প্রচন্ডই ভয়ভীত হয়ে গেছিলাম না, কারণ আমরা জানতাম না যে আমার সাথে কি হয়েছে। তো আমরা পুরোপুরি ভাবে সাপোর্ট করছে তনুদি, শুভতা, তারা খুবই সাপোর্ট করছে, কারণ সেই সময় আমরা সাপোর্ট করার মতো কেউ আসছিল না। আমরা এই অবস্থায়, এই সিচুয়েশনে আসছিলাম যে আমরা কি করুম, হয়তো বা আমরা কাছে সুইসাইড করার ছাড়া কোনো রাস্তায় আসছিল না। তখন হঠাৎ আমরা অ্যাকচুয়ালি 8 তারিখে আমরা সবাই প্রোগ্রাম অ্যাটেন্ড করছি, আমরা নিজের মতো করে প্রোগ্রামে গেছি এন্ট্রি নিয়ে।
তো আমরা সেখানে সবাই ডান্স করতেছি, সবাই প্রোগ্রামে আসছিলাম। তখনই দুজন রিপোর্টার, তার নামটা আমি জানি না, বাট দেখলে হয়তো বা চিন্তা যাবো, তারা কি করছে আমরা সাথে অশ্লীল আচরণ করার চেষ্টা করছে। আমরা ডান্স করতেছি নর্মালি, তাই না, আয়া আমরা বডিতে টাচ করতেছে বা বিভিন্ন ধরনের অনেক কিছু করার চেষ্টা করতেছে। তখন আমরা তাই আটকানোর চেষ্টা করলাম, বডিতে টাচ করবেন না, এইসব পছন্দ করি না, আমরা জাস্ট ডান্স করতে আইছি। তো তাই নিয়ে আমরা, আমার যে ফ্রেন্ডসরা ছিল, মানে আমার সাথে সঙ্গম, তপুদা আজকে আইতে পারছে না, কারণ বাড়িতে অনেকই ভেজাল চলতেছে, কারণ হেডে হয়তো বা বাড়ি থেকে বাইরে করে দিতে পারে, হেড পার্লারও বন্ধ হয়ে যেতে পারে। তো আমরা সাথে যা ছিল তার সাথেও খুব খারাপ আচরণ করার চেষ্টা করতেছিল তাইনে। তো তাইলে এটা করার পরে আমরা কারোই পাত্তা দিছি না তাইলে। তো প্রোগ্রাম শেষ প্রায় 10:44-এর দিকে, আমরা সবাই বাইরে হয়েছি, প্রোগ্রাম শেষ, ওইখানে অনেক ছেলেমেয়েরা রয়েছিল। হ্যাঁ, তো আমরা আয়া পড়তেছি বাড়িতে, তখন হঠাৎ করে বটতলার কাছে আইতেই কিছু পুলিশ আমরা ঘেরাও করে ধরছে, প্লাস রিপোর্টার। হ্যাঁ, ওই 2জন রিপোর্টার আসছিল ওইখানে। তারা এই কোশ্চেন করতেছিল, যারা ওই বাড়ির মধ্যে আসছিল, আমরা শরীরে টাচ করতেছিল, তারাই আমরা কোশ্চেন করতেছে তারা ছেলে না মেয়ে, তারা কি। হ্যাঁ, তো তারপরে পুলিশরা আমরা কইতেছে এই গাড়িত বো, তারা শুধু আমরা গায়ে অ্যাটাক করার চেষ্টা করতেছিল যে তোরা গাড়িত বো, কিন্তু বিপরীত খুব খারাপ হইব, তোরা গাড়িত বো। আমরা কি দোষ করলাম? আমরা না করছি ড্রিঙ্ক, না করছি কিছু, আমরা তো সমাজে কিছু খারাপ কিছু করছি না। সবাই যেমন প্রোগ্রাম করতেছে, আমরা একটু প্রোগ্রামে গেছি, আমরা তোরা শুনছি তোরা ডান্স করোস, তোরা ডান্সের মধ্যে গিয়া টাকা ইনকাম করোস। আচ্ছা, এমন প্রুভ আছে কোনো আমরা ডান্স করতে গিয়ে আমরা টাকা ইনকাম করি? আমরা সবাই, আমরা হয়তোবা নারী সত্তা নিয়ে জন্মগ্রহণ করছি, ঠিক আছে, আমরা নিজেরা নারী ভাবি, কারণ আমরা হরমোনের ডিসব্যালেন্স বা আমরা নিজেরা প্রত্যেক সময় আমরা নিজেরা সত্তা নিয়ে অনেকটা লড়াই করি, কারণ সমাজ কোনোদিন আমরা মাইনা নিছে না। বাট কিছু লোক আমরা প্রচুর সাপোর্টে আসছিল, তার লিগা হয়তোবা সেখানে অনেক লোকরা সাপোর্টে কথা বলতেছিল, কিন্তু ওই 2জন রিপোর্টার যে আসছিল তারা আমরা কোনোভাবে ইয়ে করতেছিল না, তারা আমরা কইতেছে তারা ড্রেস খুললা দেন ওইখানে। হ্যাঁ, তো পুলিশরা কি করছে, খুব ভালোভাবে আমরা নিয়ে গেছে। 2জন মহিলা পুলিশ আসছিল, তারা কইতেছে তোমরা রাগ করো না, তোমরা পুরুষ পুলিশ তো তারা একটু ইয়ে করো। বলছি না ম্যাম, আমরা তো কোনো দোষ নাই, আমরা শুধু কেড়ে ধরে নিতেছে। তো এখন তো লকডাউন 9টার থেকে, বলছি 9টার থেকে লকডাউন, এরকম তাইলে অন্য মানুষ আছে বলতেছে না চলো কিছুই তো না, হ্যাঁ ওখানে তোমরা ছেড়ে দেব। তারপর নিয়ে গিয়া ওইখানে আমরা ভিতরে ঢুকাইলো ওমেন্স পিএসএ ঢুকানোর পরে অনেক তারা রিপোর্টাররা এলো। রিপোর্টার আওয়ার পরে ওইখানে পশ্চিম থানার থেকে 2জন পুলিশ এসেছিল, জ্যাকেট পরানো ছিল, নামটা দেখছি না, কালো কইরা তাইনে হয়তো বা অফিসারই দিব, তাইনে আয়া কইতাছে তারার ভিতরে কি আছে সব খুল। তারপরে আমি বলছি স্যার অ্যাকচুয়ালি আপনি হয়তো বা চিনতে পারতেছেন, আমরা কিন্তু নারী সত্তায়, হ্যাঁ আমরা কিন্তু নিজেরা নারী ভাবি, কারণ আমরা এলজিবিটি কমিউনিটি থেকে বিলং করি, আপনি জানেন তো এলজিবিটি আবার কি তা। হ্যাঁ, তোরা সব খুল। হ্যাঁ, তাই মহিলাটা কি করছে, তোরা খুলতে পারতেছ, আমি খুলি। ওই পুলিশ মহিলাটা কি করছে, শার্ট আলগি মারছে, ঠিক আছে নিজে। তারপরে আমরা খুব ভয়, হ্যাঁ আমরা মানে খুব ডরাইতেছিলাম, হয়তো বা মানে আমার এখনো হাত কাঁপতেছে। তো তারা কি করছে, তারা সাথে সাথে কাইন্দা দিছে, আমি কিছু তোরা ডরাইস না। হ্যাঁ, তো তারারে কি করছে, ওই পুরুষ লোকটা খুব জোরে চড় লাগাইছে সবাই, ঠিক আছে, খুবই চোট দিছে গালের মধ্যে। 3 জনের আমারই দিতে আইছিল, আমি মাথাটা এমন ভাবে নোয়াই লাইছি, তাই না আমার পিঠের মধ্যে দিছে। ভাবছি হয় আমি ওইদিকে যদি আমার মরণ হয় আমি মরে যাবো, বাট আমি আমার ড্রেস করতাম না। হ্যাঁ, কারণ আমি আমার সম্মানকে খুব রক্ষা করি, হয়তো তারা সম্মান নাই, আমার সম্মান আছে। 2জন যে রিপোর্টার ছিল তাই নেওয়া ছিল, তো ঠিক আছে আমরা ভিডিও করতে পারবো ম্যাম, তারারে বাইর করে দিছে, রিপোর্টারে বাইর করে দিছে। তারা ছিল খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে ওই পুলিশরা, ঠিক আছে। একজন পুলিশ কইছে, তার অপোজিটে আরেকজন সেম কথাটারে রিপ্লাই করে কইছে, খুবই খারাপ কথা, ঠিক আছে। তো সেটা কোয়ার মতো আমার নাই। যাওয়ার পরে আমরা ইয়েতে গেছি পরে তারা বিভিন্নভাবে হাসি ঠাট্টা, মানে কি আমরা কি কোনো অন্য গ্রহের প্রাণী, মানে তারা এমনভাবে আমরার উপরে অ্যাটাক করতে চাইতেছে, মানে তুলনার বাইরে। কমিউনিটি যে উইকার সেকশন ফিল করছে, তার অস্তিত্ব নিয়ে আজকে সে লড়াই করছে। এটা ঠিক প্রকৃতিগত দিক থেকে সে ছেলে, কিন্তু তার মননের চিন্তনে সে জন্মসূত্র থেকেই সে যখন বুঝতে শিখেছে সে একটা মানুষ, ঠিক তখন থেকে সে নিজেকে মেয়ে হিসেবে নিজেকে তৈরি করতে চেষ্টা করেছে। স্বাভাবিকভাবে এই সমাজে এই রকম যারা একটু মানে অস্তিত্বের লড়াই করে, তারা স্বাভাবিকভাবে একটা উইকার সেকশনের মধ্যেই পড়ে। এই উইকার সেকশনের সাথে
আমাদের সমাজের যারা শিক্ষিত, অপেক্ষাকৃত, যারা বুঝে, যারা প্রশাসনিক দায়িত্বে আছেন, তাদের করণীয় কাজটা যেটা আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে, এবং উনি একদম যথার্থ বলেছেন, নেগেটিভ ওয়েতে দেখানোর চেষ্টা হয়েছে। এটা অন্তত একজন মেয়ে হিসেবে, একজন ত্রিপুরা রাজ্যবাসী হিসেবে আমাদের লজ্জা। এবং আমি বলবো না, আমাদের রাজ্যের যে সাংবাদিক বন্ধুরা তারা প্রতিদিন এই রাজ্যকে কিন্তু সুনামের স্বাক্ষর দিয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে অনেক সাংবাদিক বন্ধুকে কিন্তু আমার কর্মজীবনের মধ্য দিয়ে খুব ভালো বন্ধুত্বের মতো করে আমি পেয়েছি, এবং তাদের চিন্তা ভাবনা কিন্তু আমি জানি। তারা এত নোংরামি করতে পারেন না। জানি না ওই দিন ওই সময় একজন বা দুজন কেন এরকমের ঘটনাটা করলেন, এটা কিন্তু সত্যি লজ্জাজনক বিষয় হয়েছে। এবং আমার মানে চিন্তায় মনে হচ্ছে যে 377 যেটা নিয়ে আমরা প্রায় সময় কথা বলি, এটা কিন্তু মূলত ওমিট করার চেষ্টা হয়েছে। এটা লিগ্যাল আর ইললিগ্যাল কোনো জায়গায় কিন্তু যাওয়া হয়নি। একটা ওমিট একটা সেকশনের মধ্যে রাখার চেষ্টা হয়েছে। কি যে কেউ যদি চায় যে আমি মেয়ে হয়ে ছেলের মতো আমি আচরণ করব, আমি একটা পার্টনার নেব, সেটা তার ব্যক্তিগত বিষয়। সেখানে কিন্তু প্রশাসন তাকে বাধা দিতে পারে না। কিন্তু এর মানে এই না যে আমি সমাজকে এটা দিয়ে নেগেটিভ একটা রে ইম্পোজ করবো, এটাও বিষয় না। কিন্তু ওনারা যেহেতু সমাজের কোনো ক্ষতি করছেন না, তাহলে সমাজ কেন ওনাদেরকে ক্ষতিকারক বস্তু হিসেবে তুলে ধরবেন? এইটুকুনি প্রশ্ন। এবং আইনের উপরে যেটা হচ্ছে, এটা হচ্ছে মানবতা। আমি ওনারা কোন কমিউনিটি বিলং করে এটা আমার কাছে মুখ্য বিষয় না। আমি যেহেতু জুরিস্টিক সেক্টরে কাজ করি, আমার কাছে মুখ্য বিষয় হচ্ছে উনি একজন মানুষ, অ্যাজ এ হিউম্যান বিং। ওনার অধিকার আছে ওনার সম্ভ্রম রক্ষা করা। ছেলেদের কি লজ্জা নিবারণের জন্য কাপড় পরে না ছেলেরা? না, ওরা নেংটু থাকে, এরকম হয়? তাহলে ছেলেকে যেমন ভাবে আমি বিবস্ত্র করতে পারি না, একই রকম ভাবে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে মেয়েদের কিন্তু করতে পারি না। এবং মেয়েরা স্বাভাবিকভাবে সমাজের একটা সম্মানীয় জায়গায় থাকে। কারণ ওনারা হচ্ছেন আমার মা, ওনারা হচ্ছেন আমার দিদি, ওনারা হচ্ছেন আমার বৌদি, ওনারা হচ্ছেন আমার বোন, আমার স্ত্রী। এরকম ভাবে কিন্তু একটা বিশেষ মর্যাদার জায়গায় রাখে। ওনারা যখন বলছিলেনই যে আমি মহিলা সত্তায় বিশ্বাসী, আমার চিন্তনে মননে মহিলা বিরাজ করছে, তখন এইরকম নোংরামোটা না করলেও চলত প্রশাসনিক স্তর থেকে। এই জন্য আমি মনে করি যে ওনারা হয়তো গেছেন, এফআইআর করতে চাইছিলেন, উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছে গেছেন। তো স্বাভাবিকভাবে লিমিটেশন অফ মাইন্ড, আমাদের যে দৃষ্টিভঙ্গিগত সীমাবদ্ধতা কিছু কিছু মানুষের মধ্যে বিরাজ করে, সেই দৃষ্টিভঙ্গিগত সীমাবদ্ধতার দরুন তাদের অধিকার থেকে হয়তো আমরা বঞ্চিত করলাম। যারা এই দৃষ্টিভঙ্গিগত সীমাবদ্ধতার মধ্যে আছেন, আমিও অনুরোধ করব যে আইনটা কি ওদের জন্য স্পেসিফিক করে বলুন। আইনটা কি ওদেরকে রক্ষা করবে, মানে ট্রান্সজেন্ডার হিসেবে না, অ্যাজ এ হিউম্যান বিং তাদের জন্য তারা কি আইনের দ্বারস্থ হতে পারে? না আপনারা কয়েকজন মূর্খের স্বর্গে যারা বাস করছেন, প্রশাসনের স্তরে আছেন, ওনারা ঠিক করবেন যে আপনাদের দৃষ্টিভঙ্গিগত সীমাবদ্ধতার মধ্যে আটকে যাবে তাদের রাইট। মেয়েদের মতো কাপড় পরবে না, মেয়েদের মতো ড্রেস পরবে না, মেয়েদের মতো আচার আচরণ করবে না। ভারতের সাংবিধানিক রাইট আছে ওর যেরকম চায় সেরকম চলার। 2014 এপ্রিল নানসা জাজমেন্ট এসছে ফ্রম দ্য অনারেবল সুপ্রিম কোর্ট, যে কোনো কেউ নিজের জেন্ডার যাকে বলে সেটা নির্ধারণ করতে পারবে। সেটা এখন একটা অ্যাক্ট। সেই অ্যাক্ট অনুসারে যে কোনো কেউ নিজের সেলফ আইডেন্টিফিকেশন করতে পারবে। আজকে যদি আমি বলি যে আমি মেয়ে, দ্যাট মিনস আমি মেয়ে, আমার সেলফ আইডেন্টিফিকেশন ইজ আলটিমেট। তার জন্য আমার না কোনো সার্জারির প্রয়োজন, না আমার কোনো ট্রিটমেন্টের প্রয়োজন। আমি যদি মনে করি আজকে আমি মেয়ের শরীরে একটা ছেলে, তাহলে আমি ছেলে। তাহলে কেন অথরিটি থেকে এদেরকে প্রশ্ন করা হয় যে, বা বলা হয় যে তুমি ছেলে হয়ে মেয়ের কাপড় পরতে পারবে না, বা মেয়ে হয়ে ছেলে হয়ে মেয়েদের সাথে চলতে পারবে না? ওটা তো এগেনস্ট ইন্ডিয়ান কনস্টিটিউশন, এগেনস্ট দ্য জাজমেন্ট অফ অনারেবল সুপ্রিম কোর্ট, এগেনস্ট দ্য অ্যাক্ট অফ দ্য ট্রান্স অ্যাক্ট। ওদেরকে আরো বলা হয়েছে যে দেখাও তোমরা কি, তোরা তো ওমেন, হোয়াট এভার ট্রান্স ওমেন ইজ ওমেন। সেটা কি আপনি ওনাকে জিজ্ঞেস করবেন যে কাপড় খুলে দেখাও তুমি মেয়ে? তাহলে তো যে কোনো মেয়েকেও জিজ্ঞেস করা যেতে পারে যে তুমি কাপড় খুলে দেখাও তুমি কি আছো, ভিতরে কি আছে তোমার। আমার ফিজিক্যাল স্ট্রাকচার, আমার ফিজিক্যাল বডি তো ডিফাইন করছে না আমি ছেলে না মেয়ে। আমার জেন্ডার তো আমার সাইকোলজি, আমার মাথাতে।
নন কনফর্মিং জেন্ডার নন বাইনারি যারা আছেন ওদের জন্য এক আইন, আর ত্রিপুরা রাজ্যে কি আলাদা আইন? এখানে কি ট্রান্সজেন্ডার আইডেন্টিফাই করার অধিকার নেই? ওরা যে কালকে বিপর্যস্ত হলো, ওদের পরিবার, ওদের কেরিয়ার, ওদের খাবার পড়ার এভরিডে হ্যারাসমেন্ট আশেপাশের চতুর্দিকে, ওটার ড্রাইভার কে গ্রহণ করবে? যেহেতু মিডিয়ার সবাই এখানে আছেন, তো আমার একটা আপনাদের কাছে অনুরোধ যে এইটার দিকে একটু দেখবেন যাতে অ্যাওয়ারনেসটা বাড়ে। অন্যান্য রাজ্যে কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়, অ্যান্ড স্পেসিফিক্যালি দ্য মিডিয়া টেক্স আপ দ্য ওনার্স ফর দিস। তো আমাদের রাজ্যে এই জিনিসটা যদি হয়, আপনাদের তরফ থেকে যদি কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয় টু রেজ অ্যাওয়ারনেস, সাম ক্যাম্পেইন, ওয়ার্কশপ, তাহলে আমার মনে হয় অনেকটা ভালো কমিউনিটি যে গতদিন যা হয়েছে সেইটার সম্পর্কে একটা সঠিক আমাদের বক্তব্য আপনাদের সামনে আমরা রাখতে চাইছি। খোলাখুলিভাবে আলোচনাটা দরকার ছিল, এবং আমি যখন দেখতে পেলাম তখন আমি খুবভাবেই ব্যথিত হলাম মনের প্রাণে, যে আমি এমন একটা রাজ্যের অংশ যে অংশে শিক্ষার আলোর এত অভাব, মানুষ এত অশিক্ষিত কি করে হয়। আমি যেখানে একটা পদে আছি বা আমার যেখানে একটা দায়িত্বভার আছে, তাও এরকম একটা দায়িত্ব যেটা